এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নূর, এই নূর, কি হয়েছে? নীলের কণ্ঠে কম্পমাত্রা তীব্র হলো তিহুর। ফোপানো কণ্ঠে সে বলল, আমার ব্লাউজের হুক। কম্পনের তোপে আর লজ্জায় কথাটা শেষ করতে পারল না সে। নীল দ্রুত তার পিঠে হাত রাখলো। সঙ্গে সঙ্গে সবটা বুঝতে পারল সে। দ্রুত কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলে তিহুকে এক প্রকার কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল নীল। স্থানটা অন্ধকারাচ্ছন্ন আর সকলে স্লো ডান্সে ডুবে থাকায় ব্যাপারটা তত একটা লক্ষ্যগত হলো না কারো। ওয়াশরুমের সামনে সে তিহুকে নামালো নীল। আশপাশটা জনমানব শূন্য। দ্রুততার সহিত ভেতরে ঢুকেই নীল তার কম্পনরত রক্তিম মুখশ্রীতে আদরে হাত রেখে নরম কণ্ঠে বলল, এমন করো না প্লিজ। ওয়েট এ মিনিট, আমাকে 1 মিনিট টাইম দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। তিহু এখন কিছুটা নিশ্চিন্ত। নাক টেনে সে বলল, আমার পিঠ। নীল আর কিছু বলার সুযোগ দিল না। দ্রুত তাকে পেছনে ঘোরালো। অতঃপর ব্লাউজের হুক দুটো লাগাতে গিয়েই তার দৃষ্টিগত হলো তিহুর পিঠের মাঝ বরাবর থাকা লালচে তিলটা। শুকনো একটা ঢুক গিলল নীল, যার দরুন তারা অ্যাডামস অ্যাপেলের মৃদু সঞ্চালন লক্ষ্যগত হলো আয়নার মাঝে। দ্রুত হাতে হুক দুইটা লাগিয়ে চড়দুল দিয়ে সেখান থেকে প্রস্থান করল নীল। হৃদযন্ত্রের দামামা শান্ত করাটা এখন বেশি প্রয়োজন। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হলো। সময়টাতে অফ পিরিয়ড বিদ্যমান। মুহূর্ত কয়েকের মাঝে ছুটি হবে। অনেকে অবশ্য বেরিয়ে গিয়েছে। তবে অনুষদের সামনের খোলা সবুজ আবৃত মাঠটায় বসে আছে তিহু আর তার গুটি কয়েক সদস্যের বন্ধু মহল। বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হয়েছে তারা। এক পর্যায়ে হঠাৎই আশরা বলল, যে যাই বলুক তিহু, তোর বরটা কিন্তু জোস। যেমন হ্যান্ডসাম তেমন ড্রেসিং। আল্লাহ মে লুট গেয়া। শুধু হ্যান্ডসাম বল, ন্যাশনাল ক্রাশ। আল্লাহ, আমার নিজেরই তো এত ভালো লাগে, শুধুমাত্র বান্ধবীর বর বলে। নজর দিচ্ছিস? দিলে দে, সমস্যা নেই। সমস্যা বরং তোদেরই, কেননা আমি সকালেই শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটিয়ে এসেছি। মাহা সামান্য ভ্রু উঁচিয়ে বলল, বাপ্পা, এত জেলাস! কে জানি আমাকে বলেছিল নেতাদের ক্যারেক্টার খারাপ হয়, তাদের পাত্তা দিতে নেই। অন্তত পক্ষে আমি তো কখনোই পাত্তা দিব না। তারা এমন কথায় ঠিক পাশ থেকে ঋষাদও বলে উঠল, আজ সিঙ্গেল বলে। চুপ করবি তোরা। আচ্ছা সেসব বাদ দে দোস্ত, তুই একটা কথা বল। শুনলাম আমাদের নেতা সাহেব নাকি অনেক কেয়ারিং। তিহু কিছু একটা বলতে গিয়েও থমকালো। স্মৃতির পাতায় দোলা দিল মন্ত্রীর মেয়ের বার্থডে পার্টির রাতের সে কথা। হারমোনি মুচকে হেসে সে বলল, তাই একটু আছে। আহা, বান্ধবী আবার ব্লাশ করে! ইস! তোর দোস্ত, তাহলে চল, আজ তোকে একটা ডেয়ার দিই। তিহু ভ্রু কুচকে বলল, আমরা কি ট্রুথ ডেয়ার খেলছি? ট্রুথ ডেয়ার খেলা লাগবে কেন? এটা ডেয়ারটা শুধুমাত্র বিয়াইত্তাগোর জন্য। আর এখানে তো বিয়াইত্তা একমাত্র তুই। বিয়াত্তা? আমি? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া একটা সিঙ্গেল মেয়েকে তুই বিয়েত্তা বলে দিলি? আল্লাহ! মাহা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, কয়েকদিন পরে শুনবো আমরা খালামুনি হচ্ছি, এখন নাকি ও সিঙ্গেল। আর কত কি যে দেখবো দুনিয়ায়। ছি ছি ছি, অশলীলের দল। আল্লাহর রহম করুক, ওই বেটা কোনো দিন আমাকে টাচও করেনি, আর না তো করতে পারবে। তো এত দূর ভাবার কোনো দরকার নেই। বেবজোর। তার কথায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিদ্রা গেয়ে উঠল, ও আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। তার গানে মুখ চেপে হেসে উঠল সবগুলো। আর ঋষাদ দু চোয়ালে আলতো থাপ্পড় দিয়ে বলল, তবা তবা, আস্তাগফিরুল্লাহ। নিদ্রা গান থামিয়ে বলল, সো গাইস, আমাদের তিহু সুইট হার্ট এই গান গেয়ে বেঁচে গিয়েছিল। মাফ চাই বোন তোগো কাছে। অহন ক কি ডেয়ার দিবি? আমি রাজি। অন্তত তোদের এই গানের থেকে বেটার হবে নিশ্চয়। এবার আইসে পথে। আচ্ছা তুই একটা কাজ কর, আমাদের সামনেই আমাদের নেতা সাহেবকে একবার কল কর।
আর বল তোর ভালো লাগছে না, তুই ঘুরতে যেতে চাস। আমরাও দেখি নেতা সাহেবের কেয়ারিং লেভেল ঠিক কতটা। এই না না না, এখন না, এটা করা যাবে না। উনি এখন খুব সম্ভবত পার্টি অফিসে আছেন। বলছিল কি একটা মিটিং আছে। আর ঢং করা লাগবে না, বললেই হয় নেতা সাহেব এখন আসবে না। কথাটা যেন তিহুর আত্মসম্মানে লাগলো। মুখ গুটিয়ে দ্রুত ফোনটা বের করে নীলের নাম্বারে ডায়াল করলো সে। রিং হলো মাত্র একবার, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো নীল। গভীর কণ্ঠে বলল, হ্যালো। তিহু বুঝতে পারেনি নীল এত দ্রুত ফোনটা রিসিভ করবে। অপ্রস্তুত কণ্ঠে সে বলল, জি বলুন। নীল সামান্য মুচকি হাসলো। ফোনটা কে করেছে? কেন? আমি তাহলে কথাগুলো কি বলতে চাই? আমিই তো। নীল ফের মুচকি হাসলো। তো বলো। ইয়ে মানে আপনার একটু সময় হবে? কেন? আসলে আমার ভালো লাগছে না। তো আমি ঘুরতে যেতে চাই। কোথায়? কাছে পিঠে কোথাও। ওকে। তিহু কিছু একটা বলতে গিয়ে তার পায়ে ফোন কেটে দিয়েছে নীল। লোকটা ফোন কেটে দিল কেন? সামান্য ভ্রু জড়ালো তিহু। 15 মিনিট বাদে ভার্সিটি থেকে একে একে বেরিয়ে যাচ্ছে সবাই। তিহু ব্যতিক্রম নয়। বন্ধু মহলের সাথে গেট পেরিয়ে বের হচ্ছিল সে। ঠিক তখনই তার সামনে এসে থামে নামি ব্র্যান্ডের একটা বাইক। তিহু সহ সকলে ভ্রু কুচকে তাকায়। তবে পরক্ষণেই কুচকানো ভ্রু শিথিল হয় তাদের, কেননা বাইকার ব্যক্তিটি তাদের নেতা সাহেব। লোকটাকে বাইকে দেখে বেশ অবাক হয় তিহু। কিঞ্চিত হেসে নীলের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি? তুমি তো আসতে বললা। তিহু বিস্ময়ের চূড়ান্ত সীমায়। নীল তার জন্য এসেছে, তার মানে এই জন্য তখন ফোন রেখে দিয়েছিল সে। হাসির রেখাটা প্রসারিত হয় ঠোঁটের কোণে। জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলে, আপনি সত্যি আমার জন্য এসেছেন? না তো, ভার্সিটিতে এসেছি মেয়ে দেখতে, পছন্দ হলেই বিয়ে করে নেব। কি বলো? তিহু ভ্রু কুচকে তাকায়। নীল ধমকের স্বরে বলে, বোকা বোকা প্রশ্ন না করে দ্রুত ওঠো। বলে একটা লেডিস হেলমেট এগিয়ে দেয় তার দিকে। তিহু আর কোনো প্রশ্ন না করে চোখ কুচকে মুচকে হেসে বাইকে উঠে বসে। অতঃপর আলতো স্পর্শে নীলের কাঁধে হাত রাখে। নীল লুকিং গ্লাসে এক ঝলক তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। বাইক এসে থামে এক সবুজ মণ্ডিত নদীর ধারে। চারিধারে মৃদু মন্দ শীতল হাওয়া আর কলরবের মৃদু গুঞ্জন। তিহু মৃদু হেসে বাইক থেকে নামে। তার পরপরই নামে নীল। চারিদিকে কপট কপটের ভিড়। সকালের নরম রুদ্র রেখাটাও যেন মিঙে এসেছে। তিহু মুচকি হেসে শুধালো, হঠাৎ এখানে আনলেন যে? কাছে পিঠে এর থেকে সুন্দর জায়গা আর আমার জানা মতে নেই। তিহু আর নীল পাশাপাশি হাঁটছিল। পাশাপাশি বলতে নীল তিহুর থেকে সামান্য এগিয়ে। লোকটা মাত্রাতিরিক্ত জুড়ে হাঁটে। সে এক পা ফেলে যত দূরে যাচ্ছে ঠিক ততটা দূরত্ব অতিক্রম করতেই তিহুর 3 পা ফেলা লাগছে। সে বিরক্ত হয়ে বলল, এই যে মিস্টার ট্রেন, একটু ধীরে চলুন। সে প্রায় দৌড়ে এসে নীলের পেছনে দাঁড়ালো। সানগ্লাসের আবরণে ঢাকা নীলের নীলছে চক্ষুদয় তীক্ষ্ণ হলো। পেছন ফিরে সামান্য ভ্রু উঁচিয়ে এসে বলল, আমি ট্রেন? তা নয় তো কি? একবারও দেখছেন আমি 3 পা হেঁটে যত দূর যাচ্ছি, আপনি এক পায়ে তার থেকে ডাবল যাচ্ছেন। সেটা তোমার ব্যর্থতা যে তুমি জোরে হাঁটতে পারো না। নীল কি তাকে কথায় কথায় খুঁটা দিল? ভ্রু জড়ালে তিহু মুখ বাঁকিয়ে বলল, এটা একদমই আমার ব্যর্থতা নয়, বরং আপনি পায়ে ট্রেনের গতি নিয়ে হাঁটেন। এমনিতেই আমি অনেক জোরে হাঁটি। নীল সামান্য মুচকি হাসলো। এই মেয়ের সাথে কথায় পারা বড় দায়। কণ্ঠ খাদে ফেলে বলল, তার নমুনা দেখতেই পাচ্ছি। কিছু বললেন? নীল জবাবে কিছু বলার আগেই তিহুর দৃষ্টিগত হয় সামনে থাকা ফুচকার গাড়িটি। সঙ্গে সঙ্গে চোখ চিকচিক করে ওঠে তার। ফুচকা নামক জিনিসটা একমাত্র নয়, সঙ্গে আইসক্রিমও আছে। এই দুইটা জিনিস দেখলে তিহুর মাথা কখনো ঠিক থাকে না। না তো ঠিক থাকে জিব্বা। ভারী বর্ষণ শুরু হয় তাতে। হে যেমন এখন হচ্ছে। নীল কিছু বলতে গিয়েও থামলো। তিহুর দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুচকার গাড়িটির দিকে। শুধালো, ফুচকা খাবে? তিহু সেদিকে দৃষ্টি রেখে আর মনে মাথা নাড়ালো। নীল মুচকি হেসে এগিয়ে চলল, পিছু নিল তিহু নিজেও। ফুচকা খেতে গিয়ে তিহুর মনে পড়ল আগের দিনকার মেলায় সেই ফুচকা দুর্ঘটনার কথা। লাজুক দৃষ্টিতে এক ঝলক নীলের দিকে তাকালো সে। মানুষটা গম্ভীর দৃষ্টিতে মোবাইল ঘাঁটতে ব্যস্ত।
তিহু এবার নিশ্চিন্ত মনে খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে নীলকে ফুচকা দিতে গিয়েও থামলো সে। না বাবা, একদম দরকার নেই। এই লোককে বিশ্বাস নেই, কখন কি করে বসে। অন্যদিকে নীল আর চোখে তিহুকে দেখছিল। তাকে এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখে ঠোঁট চেপে মুচকি হাসল সে। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আজকে আর ফুচকা অফার করবে না? তার কণ্ঠে সামান্য অপ্রস্তুত হয়ে উঠল তিহু। মোকা হেসে বলল, আপনি তো ঝাল খেতে পারেন না, এই জন্য। সেটা আগের দিন বোঝা উচিত ছিল। বাই দ্য ওয়ে, আজ আমি খেতে চাই, দাও। তিহু শুকনো ঢুক গিলল। সত্যি খাবেন? তো কি মিথ্যা বলছি? এটা কিন্তু অনেক ঝাল। নীল গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি, ঝাল ঠান্ডা করার ওষুধ আছে আমার কাছে। তার এমন কণ্ঠে চমকে তাকালো তিহু। বিস্ময়কর কণ্ঠে বলল, মানে? নীল সামান্য শব্দ করে হেসে উঠল। পাশে থাকা আইসক্রিমের ভ্যানটি আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই যে আইসক্রিমের কথা বলছিলাম। নিশ্চিন্ত হলো তিহু। তপ্ত নিঃশ্বাস ছেড়ে ছোট্ট করে বলল, ও। এর বাঁকা হাসলো নীল। তিহু প্লেট থেকে একটা ফুচকা নিয়ে তাতে সামান্য টক মিশিয়ে নীলের দিকে ধরলো। নীল সেটা হাত দিয়ে না নিয়ে বরং সরাসরি মুখে নিল। তিহু সামান্য ভ্রু জড়ালো, তবে পরক্ষণেই চোখ খিচে ফেলল নীলের এক অপ্রত্যাশিত কাণ্ডে। নীল ফুচকাটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তিহু যখনই হাত সরিয়ে নিতে যায়, ঠিক তখনই নীল দুষ্টুমি করে তার ডান হাতের তর্জনীতে আলতো কামড় বসায়। লজ্জায় তিহুর সমগ্র শরীরে সৃষ্টি হয় মৃদু কম্পন। দ্রুত হাত সরিয়ে নেয়। ফুচকার প্লেটটা কোনো মতে যথাস্থানে রেখেই সেখান থেকে সরে যায় সে। তিহুর এমন আচরণে তার দিকে ফিরেই মুচকি হাসে নীল। টিস্যু দিয়ে মুখ মুছে ফুচকার দাম মিটিয়ে সেও চলে যায় তিহুর পিছু পিছু। কি? আইসক্রিম বিক্রি করতে পারবেন না মানে? তাহলে ভ্যান নিয়ে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, আইসক্রিম আপনার বিক্রি করাই লাগবে। রীতিমতো আইসক্রিমের ভ্যানে থাকা লোকটার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে তিহু। ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে অথচ নাকি বিক্রি করবে না। কারণ কি? কারণ একটাই, এখন সে বাসায় যাবে। তিহু বুঝলো না একটা আইসক্রিম বের করতে কতই বা টাইম লাগবে তার। এদিকে তিহুর এমন কথায় ভ্রু কুচকে তাকালো লোকটা। খসখসে কণ্ঠে বলল, আরে আপা, আপনি যান গা, মুই বেচতাম না। বিক্রি করবেন না তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আজীব লোক। মুই অন্য চইলা যাইতেছি, বেচতাম না। আর যদি তোমার ভ্যানে থাকা সবগুলো আইসক্রিম কিনে নেই তো? গভীর পৌরুষ কণ্ঠে পেছন ঘুরে তাকায় তিহু। নীলকে দেখে তার মুখাবয়বে কোনো পরিবর্তন না হলেও চমকে উঠে আইসক্রিমওয়ালা লোকটি। দীর্ঘ এক সালাম দিয়ে বলে, আরে নীল ভাই, আপনি? তোমাকে কি বললাম শুনতে পাওনি? ও ভাই, শুনছি তো। আপনি শুধু কোন কোনটা লাগবো, মুই অহনই দিতেছি। তোমার ভ্যানে কত রকমের আইসক্রিম আছে? বিক্রি বারটা প্রায় শেষ, আর বড় জোর 20 রকম হবে। দাম কত? 1000 নীল তৎক্ষণাৎ নিজের পকেট থেকে 1000 টাকার 10টা নোট বের করে দিয়ে বলল, আইসক্রিমগুলো এখানে দাঁড়িয়ে খাবে আমার বউ। যতক্ষণ তার ইচ্ছা হবে ততক্ষণ খাবে, আর ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়েই থাকবে। আন্ডারস্ট্যান্ড? লোকটা ভয়ে শুকনো ঢুক গেলে বলল, দুঃখিত ভাই, মুই আসলে বুঝা নাই, এটা আমাকে ভাবি যান, মাফ করেন ভাবি যান। লোকটার কথা কর্ণকুহরে পৌঁছায়নি তিহুর। সে তো নীলের এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেছে। সামান্য একটা আইসক্রিমের জন্য পুরো এক ভ্যান। লোকটার কি মাথা খারাপ? তার উপর আবার দামের দ্বিগুণ পরিশোধ করেছে। মুখ কুচকে তাকালো সে। নীল একটা কোন আইসক্রিম এনে তার সামনে ধরতেই বিস্ময়ে আপ্লুত কণ্ঠে সে বলল, আপনার কি মাথা খারাপ? এতগুলো আইসক্রিম দিয়ে আমি কি করব? যতগুলো ইচ্ছা খাবে, বাদ বাকি নষ্ট করবে। তার ভাবলেশহীন কথায় ভ্রু গোটালো তিহু। সন্ধ্যা গাঢ় হতে শুরু করেছে। নীলের বাইক এসে থামে প্রধান ফটকের সামনে। শব্দের ঝংকার তুলে খোলা হয় সেটা। ভেতরে প্রবেশ করে তারা। গাড়ি পার্কিং এরিয়ায় থামিয়ে মহলে প্রবেশ করে দুজন। তবে ভেতরে ঢুকে বেশ অবাক হলো তিহু। কেননা সেখানে আজ পরিচিত মুখের পাশাপাশি উপস্থিত কিছু অপরিচিত জন। তিহু তাদের দেখে অবাক হলেও নিয়ে লেগে গিয়ে মধ্যবয়সী দম্পতিকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মামা মামিমা, কেমন আছো? তারা দুজনে হেসে সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করেন। তিহু বুঝলো এরা নীলের মামা মামি।
তাই সে এগিয়ে যাচ্ছিল তাদের সালাম দিতে। ঠিক তখনই নীলের মামি বলল, কি ব্যাপার নীল বাবা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা আমাদের মা কোথায়? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে তাকালেন নীলের মামি মনোয়ারা বিবি। তিহুকে দেখে মুগ্ধ কণ্ঠে তিনি বললেন, আরে এ তো সাক্ষাৎ করি। তিহু মুচকি হেসে এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম। তার সালামের জবাবে চমৎকার হাসলেন মনোয়ারা বিবি। কাছে টেনে মুখে আদরের স্পর্শ লেপে দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দরী আমাদের মাটা। আমাদের ছেলেকে পছন্দ আছে দেখছি। তিহু লাজুক হাসলো। মনোয়ারা বিবি শুধালেন, তার নাম কি তোমার মা? নুরাইন হক তিহু। মাশাল্লাহ, তুমি তোমার নামের মতোই সুন্দর। অর্ধ ঘন্টার বিশাল এক আলাপচারিতা চলল তাদের। পরবর্তীতে কথার ইতি টানা হলো মির্জা সূচনার ডাকে। তিনি ডেকে বললেন, দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে আসো নুরাইন, কাজ আছে। তার ডাকে মনোয়ারা বিবিকে বিদায় জানিয়ে দ্রুত রুমে ছুটল তিহু। ফ্রেশ হয়ে নিচে আসতে একটু দেরি হয়েছে। কিছুটা কুণ্ঠিত হয়ে কিচেনের সামনে এসে দাঁড়ালো তিহু। সেখানে উপস্থিত মির্জা সূচনা, মির্জা সাইমা আর রমিনারা সহ বাড়ির বেশ কয়েকজন মেয়ে। তাকে দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার, অমন দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। মির্জা সাইমার কণ্ঠে সকলে এক পলক তিহুর দিকে তাকালো। ফের মনোনিবেশ করলো কাজে। তিহুকে কিচেনে গুটিসুটি মেরে দাঁড়াতে দেখে মির্জা সূচনা বললেন, খাওয়া হয়েছে দুপুরে কিছু? জি খেয়েছি। মির্জা সূচনা অভিজ্ঞ দৃষ্টিতে তাকালেন। নিশ্চয়ই রাস্তার ধারের হাবিজাবি কিছু? তিহু বোকা হেসে বলল, ওই আর কি। এদিকে এসো। জি। এদিকে আসতে বলেছি। তিহু এগিয়ে আসতেই তিনি পাশ থেকে একটা বাটি থেকে চামচে কিছু খাবার তুলে তিহুর মুখের কাছে ধরে বললেন, সুজির হালুয়া বানিয়েছিলাম, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, এটুকু খেয়ে নাও, ভালো লাগবে। না হলে এত ছোটাছুটি করার এনার্জি পাবে কি করে? তিহু অবাক হেসে গ্রহণ করলো সেটা। মুগ্ধ দৃষ্টিতে তাকালো সম্মুখের মানুষটির পানে। এই মানুষটা এত মমতাময়ী তা এনার বাহ্যিক গাম্ভীর্য দেখে কেউ আন্দাজি করতে পারবে না। একেবারে নারকেলের মতো তিনি। বাইরেটা কঠিন, তবে ভেতরটা কুসুম কোমল। হাতে খাবারের ট্রে নিয়ে নাহার রুমের দিকে যাচ্ছে তিহু। যদিও খাবার টেবিলে সবাই উপস্থিত, খেয়েও নিয়েছে অনেক, তবে নাহার টেস্ট চলাকালে রুম থেকে বের হয়নি সে। সারাদিন পড়াশোনার জন্য নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। কালকে তার লাস্ট টেস্ট হওয়ায় আজও রুমে খাবে সে। তিহু অতি যত্নে ভাত, মাংস, সবজি ট্রেটাতে সাজিয়ে নিয়েছে। মির্জা সূচনা বহুবার তাকে নিষেধ করেছে, কিন্তু তার তোয়াক্কা না করে তিহু এক প্রকার জোর করে নাহার রুমে খাবার নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, এই মেয়েটার সাথে কখনো কথা হয়নি তার, আলাপচারিতার সুযোগ হয়নি কখনো। আর তিহুর জানা মতে নাহার কালকের টেস্টটা একটা সহজ সাবজেক্টের। হয়তো এতক্ষণে সকল রকম প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ হয়েছে তার। 2 তলার করিডোর দিয়ে উত্তর দিকে যাচ্ছিল তিহু, নাহা সহ বাড়ির সকল নবীনদের রুম এদিকে। হঠাৎই একটা রুমের সামনে এসে থামায় সে। দরজায় আলতু ধাক্কা দিয়ে বলে, আসতে পারি? নাহা পড়া শেষে একবার নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দ্রুত হাতে গোছাচ্ছিল পড়ার টেবিলটা। পরিচিত তবু অজ্ঞাত ঠেকল কণ্ঠটা। অনুমতি সূচক কণ্ঠে নাহা বলল, জি আসো। অনুমতি পেয়ে রুমে প্রবেশ করলো তিহু। তাকে দেখে বেশ অবাক হলো নাহা। মুখশ্রীতে সামান্য পরিবর্তন হলো, যেন তাকে একদমই আশা করেনি সে। তিহু খাবারের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে বলল, খেয়ে নাও, রাত তো অনেক হলো। নাহান ধীরে ধীরে প্র্যাকটিক্যাল খাতাটা যথাস্থানে রাখলো। তিহু বুঝলো সে কথা বলতে চাইছে না, তবে আজ তার সাথে কথা না বলে সে কোথাও যাবে না। রুমের চারিধারে দেখতে দেখতে সে বলল, তোমার রুমটা তো বেশি গোছালো, তুমি গুছিয়েছো? নাহা ধীর কণ্ঠে বেশ সময় নিয়ে বলল, না। ও। কিছু সময় নীরবতা। তিহু ফের বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা নিন, খাবারটা আপনি নিয়ে যান। এমা, আপনি আপনি আবার কি? তুমি আর আমি একই ইয়ারে এসেছি, সো ডোন্ট কল মি আপনি। আমি তোমার বয়সী। ওহ সরি, আমি জানতাম না। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তিহুর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল নাহা। দেখা হয় না তো ওই জন্য।
মিথ্যা কথা বলো না। তুমি মেবি মুন্নির কারণে আমার সাথে কথা বলো না, তাই না? নাহা বিস্ময়ে তাকালো তিহুর দিকে। তিহু সামান্য ভ্রু নাচিয়ে বলল, কি ঠিক বললাম না? তেমন কিছু না আসলে। এতে এত কুণ্ঠিত হবার কি আছে? একটা মানুষ কাউকে পছন্দ করতেই পারে, তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আই এম সরি নুরাইন, আসলে ব্যাপারটা আমার বোঝা উচিত ছিল। মুন্নি আপু তো নীল ভাইকে পছন্দ করতো, কিন্তু তার ওয়াইফ তো এখন তুমি। ভাইয়ার উপর অধিকার এখন তোমার বেশি। প্রথম প্রথম ব্যাপারটা আমার একটু খারাপ লাগতো, কিন্তু আমি পরবর্তীতে বুঝেছি। তবে তখন তোমার সাথে কথা বলতে গিয়ে আমার কেমন জানি লাগতো। আসলে প্রথম প্রথম তোমার সাথে অন্য ব্যবহার করেছি তো তাই। কেমন ব্যবহার বলো তো? তুমি তো আমার সাথে কথাই বলনি। বাই দ্য ওয়ে, আমি ওসব মনে রাখি না। থ্যাংক ইউ। শুকনো থ্যাংক ইউতে চিড়ে ভিজবে না। তাহলে? তিহু হেসে বলল, এতদিন যেহেতু তুমি আমার সাথে কখনো কোনো গল্প করনি, তাই আমার অনেক প্রশ্ন জমা আছে। টেস্ট শেষে সেগুলো আনসার দিতে হবে কিন্তু। নাহা মুচকি হেসে বলল, অবশ্যই। তিহু হাসলো তার সাথে। আকাশে চাঁদের ম্লান রোশনি, রুম জুড়ে উত্তরে হাওয়ার দাপট। জানালার পর্দাগুলো ফরফর শব্দ করে হুটোপুটি লাগিয়েছে। এত কিছুর মাঝেও নিঃশ্বাস শূন্যতায় থমথম করছে কক্ষটা। চওড়া দীঘল আরশিতে একটা নমনীয় মূর্তির চিন্তিত মুখভাব কিঞ্চিৎ দৃশ্যমান। চিন্তিত ভঙ্গিমায় জানালার দিকে ঘুরে বসে আছে তিহু। অবাধ্য হাওয়ারা তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুষ্টু প্রবল প্রেমিকের ন্যায়। আধ ভেজা চুল তখনও ছেড়ে রাখা। চঞ্চল হাওয়ার দল চোখে মুখে ছাপটা মাখিয়ে বিরক্ত করছে তাকে। ভাঁজকৃত কপালের উপর পড়া বাঁধনহারা এক গুচ্ছ চুল বা হাত দিয়ে কানের পেছনে গুজে ফের ধ্যানে মগ্ন হলো সে। কিছুক্ষণ আগেই মির্জা সূচনা ডেকেছিল তাকে। তার কথা অনুযায়ী তিহু যতদূর বুঝেছে, মনোয়ারা বিবি আর তার স্বামী নীলের ছোট মামা মামি আর তারা এখানে এসেছেন নীলের বড় মামার বড় ছেলের বিয়ের নিমন্ত্রণ নিয়ে। বিয়ের অনুষ্ঠান সম্ভবত এই মাসেরই শেষের দিকে, আর বর্তমানের মাসের মধ্যভাগ চলমান। তাই তারা একেবারে খান মহলের সকলকে নিয়ে পরশুই জাফলং অর্থাৎ নীলের মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আর ঠিক সেখানেই বিপত্তিটা বেঁধেছে। মির্জা সূচনা চান তার তিহুর বাবা মা সহ পরিবারের সকলের সাথে দেখা করতে আর তাদেরকেও সাথে করে নিয়ে যেতে। তার ভাষ্যমতে, যেহেতু নীল নিজে পছন্দ করে তিহুকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছেছে, তাই নিয়ে বা তার পরিবার নিয়ে তার মির্জা সূচনার কোনো আপত্তি নেই। তবে তিনি একবার তিহুর পরিবারের সঙ্গে দেখা করতে চান। শুধু তিনি একা নন, ওয়ালিদ খান স্বয়ং এ প্রস্তাব রেখেছেন। এদিকে যার জন্য এত কাণ্ড, তার কোনো হেলদোল নেই। সে দিব্যি নিজের অফিস পার্টি অফিস নিয়ে ব্যস্ত। এদিকে যত জ্বালা সব হয়েছে তিহুর। দুশ্চিন্তা আর বিরক্তিতে ভ্রু কুচকে আসলো তার। হঠাৎই পাশে পড়ে থাকা ইলেকট্রনিক ডিভাইসটির ভাইব্রেশন দৃষ্টি কাটল তার। চটজলদি মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে কোচকানো ভ্রু শিথিল হলো তার। ভেতরে সামান্য ভীতি কাজ করলেও মুখে ফুটলো মুচকি হাসি। রিসিভ করে সালাম দিতে অপর পাশ থেকে ভেসে আসলো আদর মাখানো এক কণ্ঠস্বর। আম্মাজান। ব্যাস, স্নেহপূর্ণ সেই কণ্ঠে দুশ্চিন্তারা মুহূর্তেই উবে গেল দেহুর। আহ্লাদে কণ্ঠে বলল, আব্বু কেমন আছেন আম্মাজান? আপনার তো কোনো খোঁজ খবর নাই, ছেলেটাকে কি ভুলে গেলেন? বাবার এমন কথা এখানে মুচকি হাসলো দেহু। অপর পাশ থেকে আবারও ভেসে আসলো নওশাদ হকের কণ্ঠ। কি অবস্থা আম্মাজান? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আব্বু, বেশ ভালোই। আমি তো জানি আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, আর সে সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্যই তো তোমার মাকে ঘন ঘন যেতে বারণ করছি। কাল আবার তোমায় ছোটো চাচ্চু যেতে চাচ্ছিল, বললো তোমাকে অনেক মিস করছে, কিন্তু আমি বারণ করেছি। ছোট চাচ্চুর নাম শুনেই তিহুর চোখগুলো বড় বড় হয়ে গেল। মানুষটা যতটা ভালো ঠিক ততটাই রক্ষণশীল। তিহুর পর তার যত্নটা যেমন মাত্রাতিরিক্ত, তেমনি বাড়ির অন্যান্য মেয়েদের তুলনায় তার ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীল তিনি, এমনকি নওশাদ হকের চেয়েও। তিহু চুপ করে থাকায় অপর পাশ থেকে নওশাদ হক বলল, আম্মাজান কি হলো? কিছু না আব্বু, আসলে পড়ছিলাম তো। তুমি পড়ছিলে? জি। ও আচ্ছা আম্মাজান, আপনি পড়েন, আমি রাখি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? নওশাদ হক ফোন রেখে দিতে যেতেই তিহু দ্রুত কণ্ঠে বলল, আব্বু চাচ্চু কি আসবে?
না আম্মাজান, আমি মানা করেছি, কিন্তু আপনি যদি চান। দরকার নেই আব্বু, আসলে আমার টেস্ট চলছে তো, আর বাসায় আমার সাথে মাহাও থাকে, তাই। পড়াশোনায় মেয়ের আগ্রহ দেখে খানিক মুচকি হাসলেন নওশাদ হক। অতঃপর বললেন, আপনি পড়ুন, এমনিতেই অনেক সময় নিয়েছি, আর বেশি রাত জেগে পড়বেন না, অসুস্থ হয়ে পড়বেন। খাবারগুলো সময় মতো খেয়ে নিন, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফোন দেবেন। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ফোন কেটে দিতে যেন হাফ ছেড়ে বাঁচল তিহু। মোবাইলটা দূরে ছুঁড়ে ফেললো। ঠোঁট গোল করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টি থামলো তার। দ্রুত বিছানা থেকে উঠে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে নাহু, তুমি কখন এলে? আর ভেতরে না এসে দাঁড়িয়ে আছো কেন? টেস্ট কেমন হয়েছে? নাহা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ওরে বাবা, এতগুলো প্রশ্ন! কোনটা রেখে কোনটার আনসার দিব? তিহু হাসলো। কোনোটারই দিতে হবে না, আগে তুমি বসো। নাহা বসতে বসতে একবার তিহুর চুলের পানে তাকায়। মাশাল্লাহ বৌমনি, তোমার চুলগুলো কিন্তু মারাত্মক। বলতে বলতে তিহু সুদীর্ঘ ক্যাশফ্রাজের আলতো স্পর্শ করে নাহা। সঙ্গে সঙ্গে দুষ্টু হেসে তিহুর পানে চেয়ে ভ্রু উঁচিয়ে বলে, কি ব্যাপার বৌমনি? একবার আশেপাশে তাকায় সে। কোথাও তো আমরা আমার ভাইকে দেখছি না, আমি যতদূর জানি বাসায় নেই। তাহলে অসময় তোমার গোসল করার কারণ? নাহার কথার মর্ম বুঝে তিহু আরক্ত হয়ে ওঠে। পরক্ষণেই তার কথার জবাবে সে দুষ্টু হেসে বলে ওঠে, মেয়ে দেখি বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে দেখছি। আজই আম্মুর সাথে কথা বলবো। আর আমি ভার্সিটি থেকে এসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে ফ্রেশ হতে একটু শাওয়ার নিলাম। ওহ তাই বলো, আমি ভেবেছিলাম কি না কি। বাই দ্য ওয়ে, আমি এসেছিলাম তোমাকে ডাকতে। চলো আমার রুমে, আজ জমিয়ে মুভি দেখবো। অনেক দিন ধরে সিলেক্ট করে রেখেছিলাম। নীতি, নীরা, রাফা সবাই আমার রুমে, দ্রুত চলো। নাহা এক প্রকার টেনে বের করে নিয়ে গেল তিহুকে। ঘড়ির কাঁটা রাত 12:30 এসে থেমেছে। রুমের সামনে এসে থামলো তিহুর চঞ্চল পাজরা। স্তব্ধ হলো নুপুরের রিনিঝিনির শব্দ। হালতো স্পর্শে ভাজানো দরজাটা খুলল সে। দরজার আড়ালে থাকা রুমের ড্রিম লাইটের নিয়ন আলোয় ডাগর চক্ষুদয় সামান্য সন্দিহান হলো। এতক্ষণ তো সে নাহার রুমে ছিল, তাহলে রুমে কে? নীল এসেছে, কিন্তু কেউ তো তাকে ডাকলো না। পরক্ষণেই তার মনে পড়ল, তারা সবাই রুমের দরজা দিয়ে রুমটাকে পুরো সিনেমা হল করে বসেছিল। কারো ঢুকাও নিষিদ্ধ ছিল। ভাবতে ভাবতে এসে রুমের লাইট জ্বালালো তিহু। এক ঝলক সোফায় তাকালো। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো ঘুমন্ত নীলের নিষ্পাপ মুখশ্রী। হঠাৎ তীব্র আলোয় ঘুমন্ত চোখ দুটো খিচে রেখেছে সে। তিহু আনমনেই মুচকি হাসলো। পরক্ষণেই মুখ বাঁকালো। এই লোকটার জন্যই যত জ্বালা তিহুর, অথচ তিহুকে রেখে দিব্যি ঘুমাচ্ছে সে। আজ সারাদিন কোনো খোঁজ খবর ছিল না তার। তিহুকে হাজার প্রশ্নের সম্মুখীন করে নিজে দিদারসে নিজ কাজে লিপ্ত ছিল। তিহু অবশ্য দুপুরে একবার কল করেছিল সে খেয়েছে কিনা জানার জন্য। সে না খেলে তো আবার তিহু খেতে পারবে না। জ্বালার শেষ আছে। সে ভালো লাগলে খাবে, না লাগলে খাবে না। তাতে এই লোকের খাওয়া না খাওয়া দিয়ে কি যায় আসে? বিরক্তি। ভাবতে ভাবতে তিহুর চোখ যায় নিচে পড়ে থাকা কুশনটির দিকে। নীলের ডান পাশ থেকে পড়ে মেঝেতে লুটিপুটি খাচ্ছে সে। তিহু কিছু একটা ভেবে সেটা তুলে যথাস্থানে রাখার জন্য পা বাড়ালো। বোকা সে খেয়ালই করলো না নিচেই তরল জাতীয় কিছু পরে স্থানটাকে পিচ্ছিল করে তুলেছে। দুপা বাড়াতেই অসাবধানতা বশত তীব্র ব্যাগে আছাড় খেল সে। তবে পরবর্তী অভিজ্ঞতাটা আরো বেশি করুন। আছাড় খেয়ে পড়বে তো পড়বে, ঠিক গিয়ে নীলের প্রশস্ত বক্ষদেশের মধ্যেখানে গিয়ে পড়েছে। মাথাটা ঠেকেছে নীলের খোঁচা খোঁচা দাঁড়িয়ে আবৃত তীক্ষ্ণ জল আইনের চিবুকটার নিচে। এদিকে নিজের উপর ক্ষীণ তবে সামর্থ্য কিছুর হঠাৎ বর্ষণে তড়িৎ ব্যাগে চোখ খুলল নীল। রুমের প্রচণ্ড আলোক রশ্মিতে চোখ দুটো বুঝে আসলেও সমস্ত শক্তিতে সেটি খুলল নীল। পরক্ষণে নিচে তাকাতে গিয়ে তার চিবুকটা বিঁধল। হ্যাঁ, এক সুরভিত নরম ক্যাশগুচ্ছের মাঝে সে বুঝল তার ব্যাপরুয়া অরুণচণ্ডী বউটা বর্তমানে তার বক্ষদেশে অবস্থান করছে। সামান্য মুচকি হাসল সে। পরক্ষণে গম্ভীর কণ্ঠে বলল, আছাড়কে বলার জন্য কি সবসময় আমাকেই খুঁজে পাও? তার কথায় ধীরে ধীরে মাথাটা তুলল তিহু। চোখ পিটপিট করে তাকালো নীলের পানে। হাতে নীল বেশ বিরক্ত হলো।
বিরক্তির কারণ হিসেবে তিহু মনে মনে নিজের এমন হঠাৎ আছাড় খাওয়াকে দায়ী করলেও নীল আদতে বিরক্ত হয়েছে তার এমন মাথা তোলায়। এতক্ষণ বেশ তার ক্যাশরাজিতে মুখ ডুবিয়ে সে মিষ্টি সুবাস অনুভব করছিল সে। তবে তিহু হুট করে মাথা তোলায় অনুভূতিতে জল ঢাললো নীলের। ভ্রু কুচকে তাকালো। তিহু শুধরানোর কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে এখানটা এমন পিচ্ছিল হয়ে আছে। বলে সে উঠতে যেতেই অসতর্ক পদক্ষেপে সদ্য উত্থিত চরণদ্বয় ফের একই ভঙ্গিমায় দুলে উঠল। উদ্ভট আকর্ষণে ফের নীলের প্রশস্ত বক্ষের উপর ধরাস করে পড়ল। তবে অনাকাঙ্ক্ষিত একেবারে অপ্রত্যাশিতভাবে এবার মুখের উপর মুখ মিলিত হলো উষ্ঠদয়। ঘটনার আকস্মিকতায় নীল কিংকর্ত বিমূঢ় ভীতি লজ্জার মিশ্রণে বড় বড় হয়ে গেল তিহুর ডাগর চক্ষুদয়। রুমের দরজাটা খোলাই ছিল। তিহু না খেয়ে রুমে চলে এসেছে, তাই নাহা একটা প্লেটে খাবার সাজিয়ে তার জন্য আনছিল। হঠাৎ রুমের সামনে আসতেই এমন অপ্রত্যাশিত দৃশ্যে চোখ বড় বড় হলো তার। কিঞ্চিত হা হলো তার গোলাপি অধর। সামান্য শব্দ বেরিয়ে আসলো সেখান থেকে, যদিও ততক্ষণে তিহু নিজের ঠোঁট নীলের ঠোঁটের উপর থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু এখনো নীলের উপরে ঠিক সেভাবেই উপর হয়ে পড়ে আছে সে। নাহার কণ্ঠে হতচকিত হয়ে বিস্ফোরিত নয়নে তাকালো দুজনেই। নীল দ্রুত উঠে বসলো। তিহু এক প্রকার ছিটকে সরে আসলো। ব্যাপরোয়া গতিতে ছুটে এসে নাহার পেছনে দাঁড়িয়ে বলল, তো তুমি? নাহা পেছনে না তাকিয়ে বলল, আসলে তুমি তো কিছুই খাওনি, এই জন্য খাবার দিতে এসেছিলাম। আমি খাবো না, তুমি বরং নিয়ে যাও। তখন তো কত কিছু খেলাম, চিপস আর পপকর্নের ঢেকুর এখনো উঠছে। আচ্ছা। কোনো মতে জবাবটা দিয়েই চটজলদি পায়ে সেখান থেকে এক প্রকার দৌড়ে পালালো নাহা। সে দৃষ্টির আড়ালে যেতেই দ্রুত রুমে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল তিহু। স্বস্তি নিঃশ্বাস ফেলে একবার পেছন ঘুরে তাকালো। নীল সবে ফোনটা খুলে কিছু একটা স্ক্রল করছে। তিহু কোনো কথা না বলে বিছানায় গিয়ে যেই না লাইট নিভাতে যাবে তখনই নীল বাধা দিয়ে বলল, লাইট অফ করবে না একদম। কেন? তিহুর কণ্ঠে বিস্ময়। ঘুম আসছে না আমার। আপনার ঘুম না আসলে আমি কি করব? যা ইচ্ছা করো, কিন্তু লাইট নেভানো যাবে না। আরে আজব লোক তো, বলছি তো আমার ঘুম আসছে। ঘড়ির কাঁটায় কয়টা বাজে দেখেছেন? ওকে, অ্যাজ ইউর উইশ। তুমি লাইট নেভাও, আমি বাইরে যাচ্ছি। জাহান্নামে যান, তাতে আমার কি? ফিসফিস করে বলল তিহু। তবে তার ফিসফিসানিও যেন শুনে ফেলল নীল। তেমনি ভঙ্গিমায় বলল, সুইমিং পুলের অধিবাসীদের কথা মনে আছে নিশ্চয়ই? ভয় দেখাচ্ছেন? না, তোমার সমগোত্রীয়দের কথা মনে করিয়ে দিচ্ছি। মানে আপনি কি আমাকে ভূত বললেন? না না, একদম না। তুমি ভূত হতে যাবে কেন? তুমি তো পেতনি, ওই শেওড়া গাছে ঝুলে থাকা পেতনি। তিহু এবার তেড়ে আসলো যেন। ইউ, আমি পেতনি হলে আপনি মামদো মেছো ভূত কোথাকার। সে সামান্য এগিয়ে আসতে নীল হাতে থাকা রিমোটটা দিয়ে রুমের সমস্ত আলো নিভিয়ে দিল। কুটিল এক অন্ধকারে পরিণত হলো সমগ্র রুম। ভয় কম্পিত হলো তিহুর ক্ষীণ কায়া। দ্রুত দৌড়ে এসে ঝাপটে ধরলো নীলকে। নীল পাশে থাকা লাইটারটা অন করে মৃদু হলদেটে আলোয় তিহুর ভীত মুখশ্রী দেখে বাঁকা হেসে বলল, শেষমেশ ভয় পেয়ে সেই মামদো মেছভূতের কাছেই আসলে। তিহু কিছুটা লজ্জা পেলেও মুখে সেটা প্রকাশ না করে বলল, আপনি সিগারেট খেয়েছেন না? এই জন্যই তো বলি লাইটার কেন কাছে। লাইটার থাকলেই সিগারেট খাওয়া যায়? তাছাড়া লাইটার আর কোনো কাজে লাগে? পেতনি তারা তো কিন্তু মানুষ আগুন ব্যবহার করে, আর আগুন জ্বালাতে লাইটার। বাজে কথা বাদ দিন আর রুমের লাইট জ্বালান। যদি না জ্বালাই? তাহলে কিন্তু আমি সারা রাত এখানে এভাবেই বসে থাকবো। ডোন্ট প্রবলেম, থাকো বসে। ঘুমোতে দিব না কিন্তু আপনাকে। শুধু এক রাত কেন, তুমি পাশে থাকলে জীবনের প্রতিটা রাত নির্ঘুম কাটাতে প্রস্তুত আছি। দেখুন আমার ঘুম আসছে। তো ঘুমাও, কে বারণ করেছে? তিহু খুঁতখুঁতে কেঁদে বলল, লাইট জ্বালান, নইলে কামড়ে দিব কিন্তু। নীল তিহুর এমন বাচ্চা বাচ্চা হুমকিতে প্রস্ফুটিত হেসে বলল, সমস্যা নেই, লাভ বাইট বলে চালিয়ে নিব। ধুর কচু, কি বলি আর কি আনসার দেয়। যেমন প্রশ্ন তেমন অ্যান্সার। আরে দ্যাট টু। আকাশের সূর্যটা আজ নিজের সর্বোচ্চ তেজে বিরাজমান। ভোরবেলাতেই তার প্রখর খরতাপে কিছুটা অতিষ্ঠ জনজীবন। সূর্যের দাপটে রুদ্র রেখায় চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। সেই রুদ্র কিরণের কিছুটা জানালার ফাঁক ফুকুর দিয়ে সে তিহুর মুখের উপর খেলা করছে।
দুষ্টু সেই রোদ্দুরের আলতো স্পর্শে পিট পিট করে চোখ মেলল তিহু। বর্তমান অবস্থানটা বুঝতে মুহূর্ত কয়েক সময় নিল মস্তিষ্কটা, তবে বোঝার সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যাগে উঠে বসল সে। পাশে শটান শুয়ে আছে নীল, তাকে দেখে মুখ বাঁকালো তিহু। মূলত কাল রাতে এই বজ্জাত লোককে হাজার বলেও রুমের আলো জ্বালাতে পারেনি তিহু। সারা রাত ভীত হয়ে বসে থাকতে থাকতে কখন যে এখানেই ঘুমিয়ে পড়েছে আল্লাহ মালুম। ঘুমন্ত নীলকে ধাক্কা মেরে সরিয়ে তিহু চিবিয়ে চিবিয়ে বলল, বজ্জাত বেটা, শুধু একবার সুযোগ পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দেব এই তিহু কি জিনিস। বলে সেখান থেকে উঠে গেল তিহু। তার ধাক্কায় নীল কিঞ্চিত পরিমাণ সরেছে, তবে পাতলা ঘুমটা ভেঙে গেছে মুহূর্তেই। ঘুমু ঘুমু চোখে সে চেয়ে আছে তিহুর ধূপধাপ শব্দ ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে চলা রাগান্বিত দেহা বয়াবের দিকে। তন্দ্রাচ্ছন্নতার মাঝেই আনমনে মুচকি হাসল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে তিহু দেখতে পায় নীল বিশাল জানালাটার সামনে দাঁড়িয়ে আছে। অত্যাধুনিক জানালাটার পর্দা ভেদিয়ে রুমে প্রবেশ করছে উজ্জ্বল রুদ্রকিরণ। নীল সম্ভবত পাশের ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে এসেছে। তিহু সেদিকে তাকিয়ে ভ্রু গুটালো। পরোয়াহীন ভঙ্গিমায় ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দীঘল চওড়া সেই আয়নায় এক ঝলক নিজের প্রতিকৃতির পানে চাইল। পরক্ষণেই গলার ধারে দৃষ্টি যেতে চঞ্চল চক্ষু স্থবির হলো তার। কেমন লালচে লালচে দাগ করে আছে জায়গাটা। তিহু বুঝলো না হুট করে জায়গাটাই হলোটা কি। কাল অবধি তো সব ঠিক ছিল। সে বারংবার জায়গাটায় হাত ঘষছিল। নীল ভ্রুকুচকে তাকালো। আয়নার মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখা তিহুর সামনে স্পষ্ট দৃশ্যমান হলো তা। নীল তার পাশ কাটিয়ে যাচ্ছিল, তাকে এমন গলা ঘষতে দেখে বলল, এভাবে ঘষলে এবার চামড়াটাও ছিঁড়ে হাতে চলে আসবে। তিহু হাত থামালো না। পানি লাগার দরুন বিশ্রীভাবে জ্বলছে স্থানটা। বিরক্ত কণ্ঠে বলল, আপনার কি? নীল ততক্ষণে হাতে মলম জাতীয় কিছু নিয়ে এসে দাঁড়িয়েছে। আয়নায় তার প্রতিচ্ছবি দেখে ঘুরে তাকালো তিহু। সামান্য ভ্রু কুচকালেও তার তো আক্কা না করে নীল মলমটা তিহুর গলার সেই লালচে দাগগুলোর উপর আলতো স্পর্শে অতি সন্তর্পণে লাগিয়ে দিতে শুরু করলো। অপ্রত্যাশিত কাণ্ডে তিহু একদম চমকে উঠল। তার চঞ্চল চোখ দুটো গুলগুল হয়ে উঠল। বিস্ময়ে সে স্থির হয়ে রইল। হঠাৎ নীলের এমন স্পর্শে তিহুর শ্বাস প্রশ্বাস যেন কেমন আটকে এলো। মেরুদণ্ড বেয়ে নামলো শীতল শিহরণের ঝাঁক। সেই শিহরণ ছড়ালো দেহের প্রতিটি লোমকূপে। সামান্য কেঁপে উঠল সে। নীল সামান্য বাঁকা হাসলো তার এমন অবস্থায়। প্রলেপটা আলতো হাতে লাগানোর শেষে নীল একবার তিহুর দিকে তাকালো। বেচারি এখনো চোখ মুখ খিচে রেখেছে। নীল তার আরক্ত মুখশ্রীতে তাকিয়ে খানিক মুচকি হাসলো। অতঃপর সামান্য ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ইউ আর টু মাচ ইডিয়েট, ইউ নো। তার এমন কণ্ঠে চোখ মেলে তাকালো তিহু। কিছু বলতে যাওয়ার আগেই দেখতে পেল হেলে দুলে তবে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করছে নীল। ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজে 30 মিনিট। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে তিহু। রেডি হওয়া প্রায় সম্পূর্ণ, এখন শুধুমাত্র চুলগুলো বেনুনি করা বাকি। সুদীর্ঘ সেই ক্যাশরাজের সবে হাতে থাকা চিরুনি দিয়ে আলতো আঁচড় কেটেছে সে। তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলেন মির্জা সূচনা। ব্যাতে ব্যস্ত হয়ে পড়ল তিহু। দ্রুত বিছানা থেকে উঠতে যেতে মির্জা সূচনা তাকে থামিয়ে দিয়ে বললেন, উঠো না, চুলগুলো আঁচড়িয়ে নাও, টাইম হয়ে যাচ্ছে তো। আম্মু আপনি? মির্জা সূচনা কোনো কথা বললেন না। প্লেটে থাকা ভাতগুলো মেখে সযত্নে তিহুর দিকে বাড়িয়ে তার গালে তুলে দিতে দিতে বললেন, সকাল থেকে তো কিছুই পেটে পড়েনি। সারাদিন এভাবেই থাকা হবে, আর কোন বিকেলে আসবে তখন যদি পেটে পড়ে। এভাবে থাকতে তো অসুস্থ হয়ে পড়বে। তিহু খাবারগুলো গ্রহণ করে মুগ্ধ হেসে তাকালো। তার মাত্র সুলভ মৃদু শাসনে আহ্লাদে কণ্ঠে বলল, আপনি আছেন না আমার আম্মু? মির্জা সূচনা দ্বিতীয় লোকমা মাখতে মাখতে বললেন, অত আর আহ্লাদ দেখাতে হবে না, বুঝি আমি আমাকে কতটা আম্মু হিসাবে মানা হয়। তিহু অবাক দৃষ্টি মেলে তাকালো। মির্জা সূচনা দ্বিতীয় লোকমাটা তার গালে তুলে দিতে দিতে বললেন, আম্মুকে কেউ আপনি করে বলে? তিহু এবার নিশ্চিন্ত হাসলো। অতঃপর কি ভেবে সে নিজেও প্রশ্ন করে বলল, মেয়েকে কেউ তুমি করে বলে? মির্জা সূচনা অবাক হলেন। তিনি এমন উত্তর কখনোই আশা করেননি। অতঃপর খানিক হাসলেন। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার হাসির পানে।
মানুষটা এই বয়সে এসেও কতটা সুন্দরী। হিনাকে দেখলেই তিহুর ইচ্ছে করে নিজের শ্বশুরকে বাহবা দিয়ে বলতে, আপনার চয়েস আছে আব্বু, জিতেছেন। আচ্ছা, এখন থেকে আমি তোকে তুই করেই বলবো, এবার হয়েছে? মির্জা সুসনের কথায় ধ্যান ভাঙল তিহুর। মাথা নাড়িয়ে একগাল হেসে বলল, হুম। এবার দ্রুত খেয়ে নে দেখি, এক্ষুনি সময় হয়ে যাবে। তিহু মুচকি হেসে হাত ছুলে কার্যত রেখেই এক এক করে গ্রহণ করলো মির্জা সূচনার তুলে দেওয়া প্রতিটি লুকমা। হঠাৎই খেতে খেতে কিছু একটা মনে পড়ল তার। দ্রুত কণ্ঠে বলল, আম্মু, জি? আমার একটা রিকোয়েস্ট ছিল। কেমন রিকোয়েস্ট? তিহু কাচুমাচু করতে লাগলো। মির্জা সূচনা অভয় দিয়ে বললেন, বল। আমি জাফলংয়ে আমার বান্ধবীকে সাথে করে নিয়ে যেতে চাই। এতে এত ভয়ের কি আছে? অবশ্যই যাবে সে। তুই এক কাজ কর, আজই তাকে আমাদের বাসায় নিয়ে আয়। আমরা যাচ্ছি, কাল সকাল সকাল রওনা দিব। কিন্তু আম্মু, আমি তো মাহাকে কিছু বলিনি এখনো। আর তুমি না বলেছিলে পরশু যাবে? সেটাই জানতাম, তবে বিয়ের ডেট 2 দিন এগিয়ে এনেছে তো। সৌভিক আবার আমেরিকায় ব্যাক করবে, এজন্য আমরা ভাবছি কাল সকাল সকাল রওনা দিব। ও। ভার্সিটির প্রায় কাছাকাছি চলে এসেছে নীলের গাড়ি। এতক্ষণ ধরে তাকে কিছু বলার জন্য বেশ অস্থির হয়েছিল তিহু। নীল সেটা দেখলেও না দেখার ভান করে দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত। না পেরে তিহু এবার বলেই দিল, আমার একটা কথা ছিল। বলো। ওদিকে কি, আমি এদিকে কথা বলছি, আমার দিকে ফিরুন। তিহুর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তার কথায় নীল গাড়ি থামিয়ে চোখে থাকা রোদ চশমাটা খুলে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলুন। তার এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেল তিহু। এইভাবে তাকিয়ে আছেন কেন? তো কিভাবে তাকাবো? যেভাবে ইচ্ছা, কিন্তু এভাবে নয়। আমার তো এভাবে তাকাতে ইচ্ছে করছে। আপনি বাজে বকা বন্ধ করবেন? তুমি শুরু করলেই বন্ধ করব। তিহু থামলো, কিছুটা ইতস্তত বোধ করে শেষমেশ সাহস করে বলেই দিল, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে করে নিয়ে যেতে চাই। কোথায়? জাফলংয়ে। তো যাবে? আমার বেস্ট ফ্রেন্ডের ভেতর কিন্তু একটা ছেলে আছে। নীল এবার কঠোর দৃষ্টিতে তাকালো। তিহু কিছুটা ভরকে গেলেও মুখে সেটা প্রকাশ করলো না। সে কিছু বলতে যাওয়ার আগেই তাকে অবাক করে দিয়ে নীল বলল, রিশাদ নামের ছেলেটা তো? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে আমারও ভালো লাগে, তুমি ওকে নিয়ে যেতে পারো। তিহু খুশিতে আত্মহারা হয়ে সিট থেকে উঠে নীলকে এক প্রকার ঝাপটে ধরতে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল, থ্যাংক ইউ সো মাচ। তার এত খুশি হওয়ার কারণ নীল বুঝতে না পারলেও তিহু খুব ভালো করে জানে আর রিশাদকে না নিয়ে গেলে কতটা সমস্যা হতে পারে। প্রথমত, মাহার তাকে ছাড়া তিহু কখনো ঢাকার বাইরে যেতে পারবে না। গেলেই বাবা মাকে হাজারটা জবাব দিহি করতে হবে। তাদের দুজনকে নিয়ে গেলে হয়তোবা প্রশ্নের বর্ষণ কিছুটা কম হতে পারে। আর এই সুযোগে না হয় বন্ধু মহল মিলে একটু জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করা হয়ে যাবে। ভার্সিটির সামনে তাকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ হলো চলে গিয়েছে নীল। তিহু অপেক্ষা করছে রিশাদ আর মাহার। দুটোর একটারও কোনো খোঁজ নেই। বেশ কিছুক্ষণ পর অবশেষে দেখা মিলল জুরা মানিকের। বিরক্ত তিহু এগিয়ে গিয়ে বলল, কত সময় লাগে তোদের? লাস্ট মোমেন্টে আসবি নাকি? তার কথায় মাহা হাই তুলে বলল, আমরা তো বিয়েটা না যে বরবাবু গুছিয়ে দেবে আর আমরাও চলে আসব। আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতেই হয়, তাই না রে দোস্ত? তার কথায় রিশাদ সম্মতিসূচক মাথা নাড়াতেই তিহু মুখ কুচকে বলল, আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা আছে তোদের? তার কথা এক লহমায় লুফে নিয়ে রিশাদ বলল, বান্ধবী, হুম আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন করি। কর। এত সকালে উঠলি কিভাবে? মানে? না মানে তার কথার মর্ম তিহু না বুঝলেও মাহা ঠিকই বুঝতে পেরেছে। তাই তো সজোরে এক চিমটে দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। আর রিশাদ মৃদু শব্দ করে মাহার দিকে তাকিয়ে আছে। তিহু বোকা দৃষ্টি মিলে তাকানো মাত্রই মাহা রিশাদের দিকে তাকিয়ে কটমটি বলল, ক্লাসে চল, সময় হয়েছে। রিশাদ ব্যথাপ্রাপ্ত স্থানে হাত ঘষতে ঘষতে এগিয়ে চলল তাদের সাথে। দোস্ত, তোদের না আমার কিছু কথা বলার আছে। ভার্সিটি ক্লাস প্রায় শেষ। লাস্ট ক্লাসটা আর করবে না তারা। ক্যাম্পাসের খোলা মাঠটায় বসে আছে তিনজন।
হঠাৎ তিহুর কথায় মাহার রিশাদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, বল। একটা নিউজ আছে, তবে সেটা গুড না ব্যাড জানি না। আগে বল তো। রিশাদের কণ্ঠে তার দিকে তাকালো তিহু, অতঃপর বলল, নেতা সাহেবের বড় মামার বড় ছেলের বিয়ে এই মাসেরই শেষে, তো সবাই চায় আমি সেখানে যাই। তার এমন কথায় মাহা বলল, হ্যাঁ তো যাবি। তার কথা এক প্রকার কেড়ে নিয়ে রিশাদ বলল, শালি কোপলেটো, ও কি করে যাবে? আঙ্কেল আন্টি বিশেষত ওর ছোট চাচা যদি জানতে পারে তাহলে তো। তার কথায় মাহা গা ছাড়া ভাবে হায় তোলা স্বরে বলল, সেটা আমাদের না জানিয়ে সিনেমাটিক স্টাইলে বিয়ে করার আগে মনে করা উচিত ছিল ড্রামা কুইনে। তার এমন কথায় তিহু রেগে গিয়ে বলল, পাগলের কথা বলিস না তো, তুই খুব ভালো করেই জানিস ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মুখের ভাষা ঠিক কর, আর হোক সে অ্যাক্সিডেন্ট, তো এখন আমরা কি করতে পারি? তোরা আমার সাথে যাবে। তার আকপটে বলা কথাটায় চমকে তাকালো মাহা আর রিশাদ দুজনেই। তোর মাথা ঠিক আছে? অবশ্য তুই মা কি সাথে কেউ নিয়ে যেতেই পারিস। মাথা আমার ঠিকই আছে, আর শুধু মাহানা, তুইও যাচ্ছিস। পাগল তুই, এটা তোর ফ্যামিলির অকেশন না যে আমি যাব? ফ্যামিলির অকেশন না বলেই তো তুই যাবি, কেননা আমি আব্বু আম্মুকে বলবো তোর খালাতো বোনের চাচাতো ভাইয়ের বিয়ে। নারকানা, আমার কোনো আত্মীয়ের বাড়ি জাবলং এ নাই। তিহু এবার বেশ চিন্তায় পড়ল। সে তো ভেবেই রেখেছিল রিশাদের কোনো একটা আত্মীয়ের কথা বলে দেবে। এবার কি হবে? তৎক্ষণাৎ মাহা শব্দ করে হেসে বলল, আহারে, আমাদের নেতা সাহেবের বইয়ের কি বুদ্ধি! এবার কি হবে বিয়ে একটা মহিলার? ফাও কথা না বলে বুদ্ধি ভাব কোনো। আপাতত আমার মাথা ব্ল্যাঙ্ক। আবাল রিশাদ, তুই কথা বলিস না কেন? কিন্তু করার জন্য তো তোরা আছিস। তিহু তার মাথায় সজোরে একটা গাঁটটা মারল। আর রিশাদ সেখানে হাত বোলাতে বোলাতে তিহুর দিকে এগিয়ে গিয়ে মারতে গিয়েও থমকালো। একগাল হেসে বলল, না না, তোর তো এখন আর মারা যাবে না, বিয়ের তা মহিলা বলে কথা। একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমি মহিলা না। রিশাদ শুধরানোর ভঙ্গিমায় বলল, না না, আমারই ভুল হয়েছে, তুই কেন মহিলা হতে যাবি? তুই তো আরো এক গ্রেড ওপরে, মহিলা আক্তার পেটি। এবার ঠিক আছে না? রিশাদের বাচ্চা বলেই তিহু তার দিকে তেড়ে যেতে এসে দৌড়ে পালিয়ে বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার এখনো বিয়ে হয়নি, তো বাচ্চা আসবে কোন হানিতে? দুটো মিলে ক্যাম্পাসের মাঝে এক প্রকার ছুটাছুটি লাগিয়ে দিয়েছে। তা দেখে কপাল চাপড়ালো মাহা। ইচ্ছা করছে দুইটাকেই শূন্যের উপর তুলে পরক্ষণই মাটিতে ফেলে আছাড় মারতে। ভার্সিটি শেষ হতে এখনো মিনিট 10 মতো বাকি। রিশাদ কিছুক্ষণ হলো বাসার উদ্দেশ্যে গিয়েছে। বহু কষ্টে তাকে আর মাহাকে যাওয়ার জন্য রাজি করাতে পেরেছে তিহু। রিশাদ কাল সকালে তাদের সাথে জয়েন করবে, আর মাহা আজ তার সাথেই যাবে। বর্তমানে ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা ফুচকার স্টলে দাঁড়িয়ে আছে তারা তিনজন। তিহু তখন থেকে বকবক করে চললেও নিশ্চুপ মাহা। হৃদযন্ত্রটা দামামা বাজাচ্ছে তার। যতবার মনে পড়ছে প্রায় অর্ধ মাসেরও বেশি সময় ধরে রাফিনের সামনে থাকা লাগবে। তিহু হাজারো কথোপকথনের মাঝে হঠাৎই স্টলের লোকটির দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে আঙ্কেল? এই তো মা, হইয়া গেছে, আর 5 মিনিট অপেক্ষা করো। একটু দ্রুত করেন, ভার্সিটি শেষ হওয়ার আগেই যেতে হবে। আচ্ছা। তিহু আবারও মাহার দিকে ফিরে বলল, দোস্ত শোন, হয়েছে কি? তার কথা শেষ হওয়ার পূর্বেই অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দল, যারা এতক্ষণ যাবৎ তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছিল, হঠাৎই তাদের মধ্য থেকে লিডার টাইপ ছেলেটা তিহুর দিকে ফিরে গিয়ে উঠল, তোর কাজল কালো চোখ, তোর ঝুমকা কানের দুল, ঢাকায় শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। একই কলি বেশ কয়েকবার আওড়ালো সে। দৃষ্টিটা এখনো তিহুর দিকে নিবদ্ধ। পরক্ষণে সিটি মেরে তিহুর দিকে ফিরে বলল, ওই সুন্দরী। তিহু এতক্ষণ এটারে অপেক্ষা করছিল যেন। এতক্ষণ তো সরাসরি তাদের কিছু বলেনি, তবে যেই না তাকে ডাক দিল অমনি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাঁকা হেসে বলল, কিছু বলছিলেন ভাইয়া? ভাইয়ার কথাটা বেশ টেনে টেনে বলল তিহু। সঙ্গে সঙ্গে ছেলেটা বুকের বা পাশে হাত দিয়ে ঘষে বলল, আমনে বইল না গো, বুকে বড্ড জ্বালা করে। সরি টু সে ভাইয়া, কিন্তু আপনার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। এক্ষুনি ডাক্তারের কাছে যান, না হলে আশেপাশের বায়ু দূষিত হবে। তার এমন কথায় বোকা দৃষ্টি মেলে তাকালো ছেলেটা। সে কি বোঝালো আর এই মেয়েটা কি বলল?
এদিকে দলের ছেলেগুলো হা হয়ে তাকিয়ে আছে। কখনো তারা মেয়েটার দিকে তাকাচ্ছে, তো কখনো তারা নিজেদের লিডারের দিকে। তাদের এমন অবস্থায় সশব্দে হেসে চলেছে মাহা। তিহু ফের বলল, এছাড়াও মনে হয় আপনার চোখে নেবা হয়েছে, নইলে পাকিস্তানি থ্রিপিসকে কেউ ঢাকাইয়া শাড়ি বলে আমার জানা ছিল না। তার কথার প্রত্যুত্তরে ছেলেটি অর্থাৎ আফান বলল, তুমি কিন্তু জোশ, এক্রে মনের মতো, ঘরে সাজিয়ে রাখার মতো। তার জবাবে তিহু কিছু বলতে যাওয়ার আগে সে দেখতে পেল আফানের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে নীল। তাকে দেখে চাপা হাসলো তিহু। কোনো কথা না বলে এই লোকের মায়ের খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নীল হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে আফানের পেছনে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলল, আসলেই মেয়েটা জোস। তার কাঁধে কে হাত রেখেছে তা না দেখে আফান বলল, জোশ বলে জোশ। আমার তো ইচ্ছা করছে আমার রুমে নিয়ে গিয়ে পুতুল হিসেবে সাজিয়ে রাখতে। এমন একটা কথা বলা পুতুল আমিও ডিজার্ভ করি। নীল সামান্য বাঁকা হাসলো। তবে ভুল জায়গায় হাত দেওয়া হয়ে গিয়েছে যে। এটা ইতিমধ্যেই আমার রুমকে সজ্জিত রাখা সবচেয়ে দামি পুতুলটি। আফান চমকে তাকালো এমন কথায়। নীলকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সে বলল, ভাই আপনি? তার কথাগুলো যেন মুখের মধ্যেই আটকে আসলো, আর সেগুলো বের হওয়ার কোনো সুযোগও দিল না নীল। এক ঘুষিতে মাটিতে ফেলে দিল তাকে। প্রথম ঘুষিতে রক্তাক্ত হলো আফানের ফর্সা মুখশ্রী। তুতলিয়ে এসে কিছু বলার আগেই নীল সর্বশক্তিতে তার প্যাটে লাথি মেরে বলল, শোরের বাচ্চা, তুই জানিস তুই কাকে কি বলেছিস? ওটা ওয়াহাজ খান, নীলের সহধর্মিনী। নীল খানের বউ ওটা। বলে একের পর এক ঘুষি দিতে শুরু করলো সে। আশেপাশের ছেলেগুলো ভীত সন্ত্রস্ত হয়ে তাকে থামাতে এসেও পারল না। শেষমেশ না পেরে তিহু ছুটে গেল নীলের কাছে। তবে তার ক্ষীণ কায়ায় সর্বশক্তি নীল খানের শৈল্পিক সেই দেহের করিয়ে আঙুলের সমান। নীল প্রায় ঝটকা মেরে সরিয়ে দিল তাকে, অথচ পরক্ষণেই সম্বিত ফিরে পাওয়ার ন্যায় ছেড়ে দিল আফানকে। দ্রুত এগিয়ে গেল তিহুর কাছে। তাকে তুলেই অনুশোচনায় দগ্ধ কণ্ঠে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমার মাথা ঠিক ছিল না। শুনছো নূর, আই এম রিয়েলি সরি। তিহুকে সযত্নে টেনে তুলল সে, নিজের সঙ্গে মিশিয়ে গাড়ির দিকে যেতে যেতে আরেকবার ফিরল আফানের রক্তাক্ত দেহের দিকে। বলল, আজকের মতো বেঁচে গেলি বাস্টার, তবে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নে, যতক্ষণ না পৃথিবীর এই মিষ্টি হাওয়া তোর জন্য বৈরী হচ্ছে। গাড়ি চলছে মন্থর গতিতে। নীলের দক্ষ হাত স্টিয়ারিংয়ে কার্যত। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। লোকটার রাগের পরিমাণ নিঃসন্দেহে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম। তবে সেই রাগের উদ্গীরণ রেগে থাকা ব্যক্তিটির উপরে নিবদ্ধ। এমন একটা মানুষই তো প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ, যে পুরুষ সর্বোচ্চ ধাপে রেগে থাকা সত্ত্বেও নিজের আপন নারীর কাছে কখনো রাগের প্রতিফলন ঘটায় না। তিহু কেমন হেসে ভ্রু কুচকালো। পরক্ষণেই তার মাহার কথা মনে পড়তেই দ্রুত নীলের উদ্দেশ্যে বলল, আপনি তখন আমাকে ওভাবে নিয়ে আসলেন কেন? মাহাকেও তো আনার কথা ছিল না? তার কথার প্রত্যুত্তরে নীল চোখ দুটো সামনের দিকে স্থবির রেখে স্বাভাবিক ভঙ্গিমায় বলল, মাহা রাউফিনের সঙ্গে চলে আসবে। ফের নীরবতা। তবে এবার তিহু নিশ্চিত হলো। তাই আর বেশি কথা বাড়ালো না সে। নীল এবার গাড়ির গতি বেশ বাড়ালো। মোড় নিল মহল ভিন্ন অন্যদিকের রাস্তায়। তিহু প্রথমে না বুঝলেও ব্যাপারটা বোধগম্য হবার সঙ্গে সঙ্গে ভ্রু জড়ালো। এদিকে কোথায় যাচ্ছি? তার কথার জবাবে কিছু বলার প্রয়োজন বোধ করলো না নীল। শুধু দক্ষতা প্রাপ্ত হাত দুটো কার্যত রাখলো স্টিয়ারিংয়ে। শুশু করে এগিয়ে চলল পূর্ব পরিকল্পিত গন্তব্যটির উদ্দেশ্যে। তিহুরা চলে যাওয়ার পর স্থানটা থমথমে হয়ে আছে। আফানকে ছেলেগুলো ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছে। বেশ লোকজন জড়ো হয়েছিল, তবে তারাও একে একে প্রস্থান করেছে। মাহাও ভাবছে বাসায় যাবে। এখানে অহেতুক দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। ভাবতে ভাবতে এই 2 কদম এগোতেই তার সামনে এসে থামে একটা বাইক। ইয়ামাহা খচিত দামি বাইকটি দেখে সামান্য ভ্রু জড়ায় মাহা। এত জায়গা থাকতে তার সামনে কেন এসে বাঁধল? বিগ্রানো মেজাজে দাঁতে দাঁত পিষে সে বলল, আপনি কি কানা? আমার সামনে এসে বাতলেন কেন? পথ ভুল করেছেন হাবালো। তার কথার জবাবে মাথা থেকে হেলমেটটা খুলল রাউফিন। সেটাকে হাতে রেখে মাহার দিকে ফিরে দুষ্টু হেসে সে বলল, অবশেষে গন্তব্য যদি তুমি হও, সে পথ আমি 1000বার ভুল করতে রাজি।
হুট করে রাফিনকে দেখে তার বলা এমন কথায় হতচকিত নয়নে তাকালো মাহা। তো তুমি ইয়েস, ইউ আর ক্রেজি লাভার মাই লাভ। তুমি এখানে কি করছো? তোমাকে নিতে এসেছি। মানে? মানে আর কি, চলো তোমাকে নিয়ে পুরো শহর ঘুরি। মাহা যেন রেগে গেল রাফিনের কথায়, বিরক্তিতে চসূচক শব্দ করে সেখান থেকে চলে যেতে নিলেই রাফিন হেলমেটটা কোনো মতে বাইকের উপর রাখলো। অতঃপর এক প্রকার দৌড়ে গিয়ে শক্ত করে ধরলো মাহার হাত। মাহা অবাক দৃষ্টিতে পেছনে ঘুরতেই রাফিন গেয়ে উঠল, হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। গাড়ি এসে থামলো ঢাকার পান্থপথ এলাকায়, কারণ বাজারের কাছে অবস্থিত বিখ্যাত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। আভিজাত্যে মুড়া সেথায় লক্ষ্যপূর্বক তিহু বিস্ময় জড়িত কণ্ঠে বলল, কি? তার কথার জবাব দিল না নীল। সানগ্লাসটা চোখে জড়িয়ে নিজের হাতের শক্তপোক্ত বন্ধনে তিহুকে আবৃত করে এগিয়ে চলল ভেতরের দিকে। কমপ্লেক্সের ভেতরটা বর্ণনাতীত সুন্দর। অবশ্য সম্রান্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা বলে কথা। বিশেষত্ব তো থাকবেই, তবে নীল কোনো দিকে না তাকিয়ে তাকে নিয়ে সোজা লেভেল 2-এ অবস্থিত একটা হিজাব অ্যান্ড আবায়া বুটিকের সামনে এসে থামলো। বাহারি রঙা হিজাব আর আবার স্টোনের উপরে প্রতিফলিত উজ্জ্বল আলোক ঝলকানিতে চোখ ধাঁধিয়ে আসছে তিহুর দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট। তার অবাক কণ্ঠে সে বলল, এখানে কেন? নীল এবারও নিরুত্তর। তিহু দাঁতে দাঁত পেশে তাকে 4টে কথা শোনাতে যাবে, তার আগে ভেতর থেকে একটা স্টাফ বেরিয়ে এসে বলল, আরে ভাই, আপনি ভিতরে আসেন। লোকটা ব্যস্ত হয়ে পড়ল। দ্রুত ভেতরে থাকা অনেকগুলো স্টাফকে ডেকে জড়ো করে বলল, দ্রুত আই কোকান। আরে ভাই, আপনি ভিতরে আসেন। বলতে বলতে ছেলেটার নজর যায় নীলের পাশে দাঁড়ানো অসম্ভব সুন্দরী রমণীটির দিকে। উচ্চতায় কাঁধসম রমণীটি ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারিণী। অপলক চেয়ে থাকতে ইচ্ছা করে, তবে বহু কষ্টে নিজের এমন বাজে বাসনাকে পা দিয়ে পিষে ছেলেটি গলা খাকারি দিয়ে বলল, ভাই ইনি। নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার চঞ্চল মুখশ্রীতে একগুচ্ছ দুষ্ট ক্যাশরাজি বিনা বাধায় খেলা করছিল। তাদের হয়তো হিংসা হলো নীলের। সামান্য কুচকানো মুখশ্রীতে সে বলল, তোদের ভাবি। সামান্য একটা কথা, তাতেই ছেলেটি বিস্ময়ের চূড়ান্ত সীমায়। তার মানে এতক্ষণে এই ভয়াবহ লোকটার বউকে দেখে ক্রাশ খাচ্ছিল সে। হায় আল্লাহ, নীল খান যদি একবার জানতে পারে তাহলে তো তাকে এখানেই পুঁতে রেখে শুকনো একটা ঢুক গেলে তেহুর উদ্দেশ্যে সালাম করল সে। এদিকে নীলের কথায় অবাকের উপর অবাক হয়েছে তেহু। ছেলেটির সালামের জবাব তেমন আশ্চর্যান্বিত কণ্ঠে দিল সে। কিছুক্ষণের মধ্যেই বাহিরি রকম খাবারের পসরা বসানো হলো সেখানে। সেদিকে লক্ষ্যপাত না করে নীল বলল, সমস্ত ইউনিক কালেকশন আর লেটেস্ট ভার্সনের হিজাব মডেল দেখাও। কিছুক্ষণের মাঝে সাজানো হলো কয়েক শত রকমের হিজাব। তিহুর অবাক দৃষ্টিকে উপেক্ষা করে নীল বলল, দেখো কোনগুলো পছন্দ হয়। আপনার কি মাথা খারাপ? মানে আবার কি? আমাকে কখনো দেখেছেন হিজাব পরতে? আমি হিজাব পরতে পারি না, আর না তো পরতে চাই। আমার এত সুন্দর চুলগুলো কেন আমি ঢেকে রাখবো? কারণ আমি চাই। কিন্তু আমি চাই না। কিন্তু আমি চাই। আপনি চান তো নিজে পরে বসে থাকুন না। নূর, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি জোরাজোরি না করলে কমই হবে। আমি চেয়েছি মানে এটাই ফাইনাল। দেখুন জনাব, আমি হিজাব পরতে পারি না, আর আমার এত সুন্দর চুলগুলো তো সবাই দেখবে, তাই না? সবাই দেখবে মানে? এবার বেশ রাগে শোনালো নীলের কণ্ঠ। তিহু বুকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? সবাই দেখবে মানে আমি কি ওটা বুঝিয়েছি নাকি? আমি বলতে চাইছি আমি কখনো হিজাব বাঁধিনি, তাহলে এখন কেন? নীল এবার তিহুর দিকে এগিয়ে এলো। তার এমন কাণ্ডে এক কদম পিছালো তিহু, তবে তাকে তোয়াক্কা করলো না নীল। সেও এগিয়ে এসে তিহুর কপালের উপর পড়া এক গুচ্ছ চুলগুলো তার কানের পেছনে গুজে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন তুমি অন্য কেউ ছিলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আবদ্ধ
আমার দৃঢ় বন্ধনে। তখন তোমাকে দেখার অধিকার সবার থাকলেও এখন সেটা শুধুই আমার। তোমার দেহের প্রতিটা লোমকূপ দেখার অধিকার আমি রাখি, আর আমি ব্যতিক্রম। অন্য কেউ তোমার দিকে তাকালেও তার জান কবজের অধিকারও আমি রাখি। মাইন্ড ইট মিসেস, জান কবজের অধিকারও আমি রাখি। তিহুর বিস্ময়রা যেন দিক হারালো নীলের এমন কথায়। চূড়ান্ত আশ্চর্যান্বিত হয়ে সে তাকালো নীলের দিকে। তার এমন দৃষ্টিতে মুচকি হাসল নীল। তাকে আর কিছু বলতে না দিয়ে স্টাফ ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, লেটেস্ট মডেলের সবগুলো প্যাক করে খান মহলে পৌঁছে দিও। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তিহুকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো নীল। বাইক চলছে শহরের প্রশস্ত সড়কের বুকে। একই বাইকে বসে থাকলেও মাহা আর রাফিনের মাঝে বেশ কয়েক ইঞ্চির দূরত্ব বিদ্যমান। রাফিন এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে সেখান থেকে, তাই তো থ মেরে বসে আছে মাহা। হুট করে রাফিন একটা দুষ্টু চাল চাললো। দুষ্টুমির ছলে বাইকটা একটু জোরে টান দিতেই মাহা হুমড়ি খেয়ে তার পিঠের উপর পড়ল। রাফিন সামান্য বাঁকা হাসলেও খেপে গেল মাহা, কেননা সে ভালো করে জানে এটা রাফিনের দুষ্টুমি বই, অন্য কিছু নয়। রেগে মেগে দাঁতে দাঁত পিষে সে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।